আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের 19-20 সেশনের শিক্ষার্থী। দ্বিতীয় পত্রের আমরা শান কি এই জিনিস শিখবো। শান প্রবাহের সাথে গ্যালভানোমিটার এবং শান প্রবাহের সাথে বর্তনীর যে মূল প্রবাহের সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করব। অ্যামিটার কি এবং অ্যামিটারের পাল্লা আবার কিভাবে বৃদ্ধি করতে পারে, অর্থাৎ অ্যামিটার কারেন্ট আগের তুলনায় বাড়াতে গেলে আমাকে কি ব্যবস্থা নিতে হবে, এই জিনিস সম্পর্কে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তার আগে আমরা বলে নিই শান কি জিনিস। আমরা জানি যে শান্ট একটা গ্যালভানোমিটার, একটা সুবিধি যন্ত্র। আমরা গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব জানতে পারি, যে একটা তারের মধ্যে তোমার হচ্ছে তড়িৎ আছে কিনা, প্রবাহিত হচ্ছে কিনা, সেটা জানাতে হচ্ছে গ্যালভানোমিটার। এখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারণে যদি গ্যালভানোমিটার যে মানের কারেন্ট পর্যন্ত পরিমাপ করতে পারে, এর বেশি যদি কারেন্ট প্রবাহিত হয়ে যায়, তাহলে দেখা যায় যে সেই গ্যালভানোমিটারটা পুড়ে যেতে পারে। তো গ্যালভানোমিটারকে আমরা ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এই গ্যালভানোমিটারের সমান্তরালে একটা অল্প মানের রোধ যুক্ত করি, যেন বেশি কারেন্টটা অল্প মানের রোধ উপর দিয়ে গিয়ে গ্যালভানোমিটারটাকে রক্ষা করতে পারে। এই যে অল্প মানের রোধটা, এটাকে আমরা বলতেছি শান। তাহলে কি বললাম, একটা গ্যালভানোমিটারকে আমরা অত্যধিক তড়িৎ প্রবাহ গিয়ে গ্যালভানোমিটারটাকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য এই গ্যালভানোমিটারের সমান্তরালে যে অল্প মানের রোধ যুক্ত করি, যেন বেশি কারেন্টটা এই রোদের মধ্যে দিয়ে যায়, যেন কোনো কারণে বেশি কারেন্ট গেলে, পুড়ে গেলে তোমার সার্কিটটা ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু গ্যালভানোমিটারটা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। এই যে গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যে অল্প মানের রোধ আমরা যুক্ত করি, তাকে আমরা বলছি শান। আমরা যদি চিত্র লক্ষ্য করি, এখানে আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে গ্যালভানোমিটার প্রবাহ এবং শান প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্ক। এখানে আমরা আইজি এবং আইএস এর সাথে বর্তনীর মূল প্রবাহ আই এর সম্পর্ক রচনা করব। আমরা জানার চেষ্টা করব যে অ্যামিটার কি জিনিস, এবং আরো জানার চেষ্টা করব যে অ্যামিটারের পাল্লা কি করে বৃদ্ধি করা যায়। তো আমরা গ্যালভানোমিটারের সাথে খেয়াল করে দেখো, একটা অল্প মানের রোধ, এস মানের রোধ যুক্ত করেছি, যেন গ্যালভানোমিটারটা আমার ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাহলে এখন এই যে আমার এই এস মানের রোধটা, যেটাকে আমরা শান বলছি আর কি, তো এটা দিয়ে আমরা মনে করলাম যে গ্যালভানোমিটারের সাথে শান প্যারালালি যুক্ত করলাম, এবং এখানে একটা গ্যালভানোমিটার এবং শান সমান্তরালে যুক্ত করার পরে এর সাথে একটা তড়িৎ কোষ এবং করলাম কি একটা চাবি আমরা সংযুক্ত করে দিলাম। এই চাবি মনে কে যুক্ত করে দিলাম। তাহলে বর্তনী থেকে ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হয়ে মনে করলাম যে আই তড়িৎ প্রবাহ, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ আই, সেটা এই বিন্দুতে ব্রেকআপ হয়ে গিয়েছে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গ্যালভানোমিটার কারেন্ট আইজি এবং শান্টের মধ্যে দিয়ে শান্ট কারেন্ট আইএস প্রবাহিত হলো, গিয়ে আবার বি বিন্দুতে গিয়ে তারা আইজি এবং আইএস যোগ হয়ে এখানে আবার আই কারেন্ট নাম ধারণ করবে, মানে এই টোটালটা যোগ হয়ে মোট তড়িৎ প্রবাহ আইটা চলে আসবে। তারপর আবার এই ব্যাটারি তড়িৎ কোষ হয়ে চলতে থাকবে। এখন এই যে এই বিন্দুতে তোমার যে গ্যালভানোমিটার এবং শান্ট দুটো প্যারালাল সমান্তরালে সংযুক্ত, এবং গ্যালভানোমিটার শান্টের বাম প্রান্ত বিন্দু, গ্যালভানোমিটার শান্ট এর ডান প্রান্ত বি বিন্দু। তাহলে গ্যালভানোমিটার শান্ট দুইটারই দুই প্রান্ত কমন, মানে একই প্রান্ত আর কি। তাহলে বাম প্রান্ত বিন্দু এবং ডান প্রান্ত বি বিন্দু, গ্যালভানোমিটার শান্ট দুটোর ক্ষেত্রে। তাহলে আমরা যদি এভাবে করি যে এই বিন্দু এবং বি বিন্দুর বিভব পার্থক্য বি এ মাইনাস ভিবি, এটা আমরা লিখতে পারি আইজিজি, অর্থাৎ আই কারেন্ট এবং গ্যালভানোমিটার রোধ জি। আবার ভি এ মাইনাস ভিবি, এটাকে আমরা বলতে পারি আইএসএস, অর্থাৎ শান্ট কারেন্ট আইএস এবং শান্ট রোধ কত এস। এটা কোন সূত্র? আমরা জানি যে ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়াল টু আইআর। সেখান থেকে আমরা এই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি এবং গ্যালভানোমিটার যদি চিন্তা করি, গ্যালভানোমিটার দুই প্রান্ত এবি, তাহলে ভোল্টেজ ডিফারেন্স সমান সমান আই ইন্টু আর, আর মানে গ্যালভানোমিটার রোধ জি। আবার নিচের যদি নাকি আমরা শান্টটা চিন্তা করি আলাদাভাবে, যে শান্টের দুই প্রান্ত এবি, তাহলে তার দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, এবং শান্টের মধ্যে প্রবাহিত কারেন্ট আইএস, মানে আই ধরো,
আর রোধটা হচ্ছে আর, আর এর জায়গায় আমরা এখানে লিখবো এস, যেহেতু শান্টের রোধ হচ্ছে এস, তাহলে আমরা লিখে ফেলতে পারি আইএস এস সমান সমান হচ্ছে আইজিজি। এখন আইএস ভাগ হচ্ছে আইজি, আমরা এখানে লিখতে পারি জি ডিভাইডেড বাই হচ্ছে এস। এখন এটাকে আমরা দুই পাশে এক যোগ করে দিতে পারি। দুই পাশে যদি নাকি আমরা এক যোগ করে দিই, সরি এখানে দুই পাশে যদি নাকি এক যোগ করে দিই, বা আইএস ভাগ আইজি প্লাস ওয়ান সমান সমান জি ভাগ এস প্লাস ওয়ান, তাহলে এখানে লিখতে পারি আইএস প্লাস হচ্ছে আইজি ভাগ হচ্ছে আইজি সমান সমান জি প্লাস এস ভাগ হচ্ছে এস। তাহলে আইএস শান্ট কারেন্ট প্লাস গ্যালভানোমিটার কারেন্ট, শান্ট কারেন্ট প্লাস গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে বর্তনীর মোট কারেন্ট হচ্ছে আই। তাহলে আমি এখানে লিখতে পারি যে আই ভাগ হচ্ছে আই জি সমান সমান জি প্লাস এস ভাগ হচ্ছে এস। এখান থেকে আমরা হচ্ছে গ্যালভানোমিটার কারেন্টটা হচ্ছে বের করে ফেলবো। আমরা যদি একটু দূর থেকে দেখার চেষ্টা করি, একে নামিয়ে দিই, তাহলে এখন নিশ্চয়ই দেখা যাচ্ছে যে আমরা এখানে আই শান্ট কারেন্ট যোগ হচ্ছে গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ হচ্ছে আই, আই ভাগ আইজি সমান সমান জি প্লাস এস ভাগ হচ্ছে তোমার কত এস। তাহলে এখান থেকে গ্যালভানোমিটার কারেন্ট আইজিটা আমরা একটু লেখার চেষ্টা করি কি আসে। তাহলে আমাদের এখানে যে আই যেটা আমরা পেলাম এটা আরেকবার লিখি, আইজি সমান সমান হচ্ছে জি প্লাস এস ভাগ হচ্ছে তোমার এস। তাহলে এখান থেকে আইজি আমরা কি লিখতে পারবো, এস ইন্টু আই ডিভাইডেড বাই হচ্ছে জি প্লাস এস। আইজি ইকুয়াল টু এস ইন্টু আই ডিভাইডেড বাই জি প্লাস এস, অর্থাৎ মানে যে যার উপর দিয়ে তোমার হচ্ছে গ্যালভানোমিটারের উপর দিয়ে তড়িৎ প্রবাহ গেলে শান্ট রোধটা নিতে হবে এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই। একইভাবে অনুরূপে আমরা এটা বলতে পারি, শান্ট কারেন্ট আইএস সমান সমান জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু হচ্ছে তোমার কত আই। তাহলে এইভাবে আমরা হচ্ছে গ্যালভানোমিটার কারেন্ট এবং হচ্ছে শান্ট কারেন্টটা হচ্ছে আমরা পরিমাপ করতে পারি। এখন আমরা যদি নাকি এখান থেকে যে গ্যালভানোমিটার কারেন্ট বর্তনীর মূল তড়িৎ প্রবাহ আই এর এস বাই জি প্লাস এস অংশ, তাহলে যদি নাকি একইভাবে মূল প্রবাহটা আইটা গ্যালভানোমিটার কারেন্টের কত গুণ এটা বের করতে চাই, আই ইকুয়াল টু হবে তোমার জি প্লাস এস ভাগ হচ্ছে এস ইন্টু হচ্ছে আইজি, অর্থাৎ হচ্ছে বর্তনীর যে মূল তড়িৎ প্রবাহ আই সেটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার কারেন্টের জি প্লাস এস বা এস তোমার হচ্ছে এত অংশ। এই যে তোমার হচ্ছে জি প্লাস এস বাই এস এই অংশটা, এটাকে আমরা বলছি শান্টের গুণন ক্ষমতা বা শান্টের গুণক। এটাকে বলা হচ্ছে শান্টের গুণন ক্ষমতা, এটাকে আমরা বলবো হচ্ছে শান্টের গুণন ক্ষমতা বা হচ্ছে শান্টের গুণক। এটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসি, তাহলে আর একটু বড় দেখা যায় দেখি। হ্যাঁ, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে আমরা এখান থেকে লিখলাম যে গ্যালভানোমিটার কারেন্ট আইজি এর কত গুণ হচ্ছে বর্তনীর মূল প্রবাহ, সেটাকে আমরা বলতেছি শান্টের তোমার হচ্ছে গুণন ক্ষমতা, বা ওটাকে আমরা বলতেছি শান্টের গুণক জি প্লাস এস ভাগ এস। তাহলে জি প্লাস এস ভাগ এস কে আমরা শান্টের গুণন ক্ষমতা বা শান্টের গুণক বলে থাকি। তাহলে একটা গ্যালভানোমিটার কারেন্টের সাথে খেয়াল করো যে হচ্ছে বর্তনীর যে মূল তড়িৎ প্রবাহ আই, এটাকে পাশে যদি লিখে দিই, আই এর সে কত গুণ, শান্ট কারেন্ট আইএস টা বর্তনীর মূল প্রবাহ আই এর কত অংশ, এটা আমরা বের করতে পারতেছি। অর্থাৎ গ্যালভানোমিটারের কারেন্টের সাথে বর্তনীর মূল প্রবাহ, শান্ট কারেন্টের সাথে বর্তনীর মূল প্রবাহের সম্পর্ক আমাদের অলরেডি আমরা হচ্ছে শেষ করে ফেললাম। আমরা এখন দেখব যে অ্যামিটার কি জিনিস। আমরা বলি আর কি যে গ্যালভানোমিটারের সাথে যদি নাকি আমরা এই যে শান্টটা সমান্তরালে যুক্ত করি, এটা হচ্ছে তোমার কি অ্যামিটার। তো অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাপ করতে পারে অ্যাম্পিয়ার এককে। অর্থাৎ গ্যালভানোমিটার হচ্ছে শুধু অস্তিত্ব জানান দেয় যে একটা বর্তনীতে বা পরিবাহীতে কি মানে তড়িৎ প্রবাহ আছে কিনা, আর অ্যামিটার হচ্ছে সেই তড়িৎ প্রবাহ কতটুকু আছে বা মানে তার মাপটা পরিমাপটা আমাদেরকে জানান দেয়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার এককে। আমরা জানি যে একটা অ্যামিটার কি থাকবে, চলকুণ্ডলী জাতীয় গ্যালভানোমিটার থাকবে। সেই গ্যালভানোমিটারের তার সাথে মানে কুণ্ডলী তলের লম্ব বরাবর একটা সূচক বা কাঁটা থাকবে, ঠিক আছে। এই বা সূচক বা কাঁটাটার
অ্যাম্পিয়ার এককে হচ্ছে দাগান্বিত থাকবে, তাহলে এটাকে আমরা হচ্ছে পরিমাপ করতে পারবো আর কি। অ্যাম্পিয়ার এককে দাগ কাটা একটা স্কেলের উপর এটা ঘুরতে পারে। এই সূচক গ্যালোমিটার যে কুণ্ডলীর তলটা, সেই কুণ্ডলীর তলটার লম্ব বরাবর একটা সূচক বা কাটা থাকবে। এই সূচক বা কাটাটা সে করবে কিরকম মুভ করবে অ্যাম্পিয়ার এককে দাগান্বিত একটা স্কেলের উপরে সে মুভ করতে থাকবে। এতে মুভ করবে, এটা মনে করো 0 ডান দিকে, এখানে মনে করো আমি 1 দাগা রাখলাম 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। তার মানে এই তোমার হচ্ছে সূচকটা যা যদি 1 এর উপরে হিট করে তাহলে আমরা বলবো এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। বাম দিকে হচ্ছে বিপরীত দিকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। তো এইভাবে আর কি যে সূচক বা কাটাটা একটা অ্যাম্পিয়ার এককে দাগাকৃত যে একটা স্কেল আছে, সেই স্কেলের উপরে দাগ কাটা স্কেলের উপরে সে ঘুরতে পারে। এখন আমরা যেটা করি আর কি যে এই গ্যালভানোমিটার যে চলকুণ্ডলী যেহেতু গ্যালভানোমিটার, তার সমান্তরালে একটা শান্ট রোধ দিয়ে দিই। কি কারণে? কারণ অ্যামিটার তোমার হচ্ছে বর্তনীতে সাধারণত তোমার হচ্ছে ইয়েতে যুক্ত করা হয়, শ্রেণী সমবায়ে আমরা হচ্ছে যুক্ত করে দিই। তাহলে যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত করি, তো গ্যালভানোমিটারও তো একটা রোধ থাকে। তো গ্যালভানোমিটার রোধ থাকে, তাহলে এই রোধ গিয়ে তোমার বর্তনীর যে মূল তড়িৎ প্রবাহ সেটার তোমার হচ্ছে ডিস্টার্ব করতে পারে। এই জন্য গ্যালভানোমিটারের সাথে আমরা একটা স্বল্প মানের রোধ এর সমান্তরালে যুক্ত করে দিই। যুক্ত করে দেওয়ার ফলে যে অ্যামিটারটা হলো, দেখা যায় যে তার যে তুল্য রোধটা, অর্থাৎ গ্যালভানোমিটার স্তর সমান্তরালে এটা তুল্য রোধ মনে করো হচ্ছে আর। তাহলে এই যে অ্যামিটারের রোধটা, দ্যাট মিনস অ্যামিটারের মধ্যে যে গ্যালভানোমিটারের শান্ট থাকে, তার যে তুল্য রোধটা সেটা এত কম থাকে যে অ্যামিটারটাকে তখন বর্তনীতে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে এই বর্তনীর মূল তড়িৎ প্রবাহ তেমন একটা কোনো হ্যাম্পার হয় না। এই জন্য আমরা হচ্ছে গ্যালভানোমিটারের সাথে তোমার হচ্ছে একটা রোধ আমরা হচ্ছে কি করি, সমান্তরালে শান্টটা সমান্তরালে যুক্ত করে দিই। গ্যালভানোমিটারের সাথে শান্টটা সমান্তরালে যুক্ত করে দিয়ে যে অ্যামিটারটা তৈরি করি, সেই অ্যামিটারের রোধটা খুব কম থাকে, বিধায় হচ্ছে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ তেমন সমস্যা হয় না। আচ্ছা, এখন আমরা যে গ্যালভানোমিটারের তোমার হচ্ছে শান্ট কারেন্ট, এগুলো আমরা হচ্ছে বের করেছি। আমরা এখন দেখবো যে এই যে অ্যামিটার যে তোমার তড়িৎ পরিমাপ করতে পারে, সেটা যদি রেঞ্জটা একটু আমরা বাড়ায় দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে তোমার হচ্ছে শান্ট কারেন্টটা, এটা তোমাদের বইতে যে জিনিসগুলি দেওয়া আছে এগুলো আননেসেসারি না হলেও চলে আর কি। শান্ট কারেন্টটা দেখাচ্ছে গ্যালভানোমিটারের সাথে কি সম্পর্ক, আননেসেসারি। আমরা যেটা দেখার চেষ্টা করবো যে গ্যালভানোমিটার তোমার হচ্ছে এখানে যদি দেখো যে অ্যামিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, তো তার একটা অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে আর একটা অংশ তোমার শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আইএস। এই গ্যালভানোমিটার কারেন্ট এবং শান্ট কারেন্ট। এখন গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে আইজি, শান্ট কারেন্ট আইএস, আর বর্তনী কারেন্ট হচ্ছে আই। তার মানে এই দুটো মিলে হচ্ছে তোমার কি অ্যামিটার। এই অ্যামিটারটা আই তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে, এই অ্যামিটারটা। এখন আমি চিন্তা করলাম যে অ্যামিটারটা তোমার হচ্ছে এর n গুণ পরিমাণ তড়িৎ পরিমাপ করতে হবে। অর্থাৎ অ্যামিটার তুমি আই তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারো, তুমি এন আই পরিমাপ, এনআই এ তোমার হচ্ছে অ্যাম্পিয়ার তড়িৎ পরিমাপ করবে। অর্থাৎ একটা বর্তনী সে ধরো একটা অ্যামিটার 1 অ্যাম্পিয়ার তড়িৎ পরিমাপ করতে পারে, আর আমি চিন্তা করলাম 1 অ্যাম্পিয়ার না, তোমাকে 10 অ্যাম্পিয়ার তড়িৎ পরিমাপ করতে হবে। তাহলে 10 অ্যাম্পিয়ার যদি তড়িৎ পরিমাপ করতে হয়, তাহলে আমাদের কি ব্যবস্থা নিতে হবে? মানে পরিমাপ করতে পারে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আমি কি বললাম হচ্ছে তুমি 10 অ্যাম্পিয়ার তড়িৎ পরিমাপ, মানে এটাকে 10 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার জায়গায় জোর করে 10 অ্যাম্পিয়ার দিলেই হবে না, তাহলে হচ্ছে সার্কিট পড়ে যেতে পারে, মানে এই অ্যামিটারটা পড়ে যেতে পারে। এই জন্য আমরা এই অ্যামিটার যে নাকি তোমার হচ্ছে আই তড়িৎ পরিমাপ করতে পারে, তার সমান্তরালে করলাম এস প্রাইম মানের একটা রোধ, কি করলাম, সমান্তরালে যুক্ত করে দিলাম। যে অ্যামিটারটা আগে আই মানে তড়িৎ পরিমাপ করতে পারতো, সেটাকে করলাম কি আমরা হচ্ছে যে না, সেটাকে এনআই পরিমাপ তড়িৎ পরিমাপ করতে হবে। যে তার এই জন্য করলাম কি, অ্যামিটারের সাথে, এই অ্যামিটারের মধ্যে কিন্তু তোমার একটা শান্ট রয়েছে, মানে গ্যালভানোমিটার আর শান্ট প্যারালালি যুক্ত হওয়ার পরে অ্যামিটার তৈরি হলো। সেই অ্যামিটারের মনে করো তুল্য রোধ হচ্ছে আর, মানে অ্যামিটারের রোধ আর কি আর। সেই অ্যামিটারের সাথে মনে করলাম এস প্রাইম মানের রোধ সমান্তরালে যুক্ত করে দেওয়াতে অ্যামিটারটা যে মানে হচ্ছে বর্তনীর যে তড়িৎ প্রবাহ, সেটা হচ্ছে তোমার কত, এনআই। অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাচ্ছিল আই, কিন্তু আমি বললাম না, তুমি আই না, তুমি এনআই
তড়িৎ পরিমাপ করতে হবে। তাহলে অ্যামিটারের সাথে আমরা এস প্রাইম মানের তোমার হচ্ছে একটা রোধ সমান্তরালে যুক্ত করে দিই, যাতে তোমার হচ্ছে সে এনআই পরিমাপ তড়িৎ পরিমাপ করতে পারবে। তাহলে আমরা যদি এটা একটু খেয়াল করি ডান দিকের চিত্রটা, করতে পারি। তার আগে আমরা হচ্ছে এই যে অ্যামিটার তার যে তোমার হচ্ছে রোডটা আটটা এটা বের করার চেষ্টা করি। যে এখানে গ্যালভানোমিটার আর শান্ট আছে, গ্যালভানোমিটার আর শান্ট সমান্তরালে যুক্ত করলে তার তুল্য রোধ যদি আর হয়, তাহলে 1/r ইকুয়াল আমরা লিখতে পারবো তোমার হচ্ছে 1/g প্লাস হচ্ছে 1/s। এখান থেকে তোমরা হচ্ছে বের করে ফেলতে পারবা r ইকুয়াল টু s ক্রস g ডিভাইডেড বাই হচ্ছে s প্লাস g। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আমরা gs ডিভাইডেড বাই s প্লাস g উল্টা দিলাম আর কি। আর তুল্য রোধ আটটা হচ্ছে তোমার কত, s ইনটু g ডিভাইডেড বাই s প্লাস g। এখন এই যে এই অ্যামিটারের যে রোধটা হচ্ছে r, তার সাথে সমান্তরালে আমি করলাম কি s প্রাইম আমরা একটা রোধ যুক্ত করলাম। তাহলে অ্যামিটারের মধ্যে যদি কারেন্ট যাচ্ছে তো i, কিন্তু বর্তনীর মূল তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার কত, ni, মানে এই পরিমাপ করতে হবে। তাহলে অ্যামিটার কারেন্ট সেটা আমি কি লিখতে পারবো, i সমান সমান অ্যামিটারের মধ্যে দিয়ে যেটা কারেন্ট যাচ্ছে, দেখো এনআইটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আই কারেন্ট, এস প্রাইমের মধ্যে দিয়েও মনে করে একটা কারেন্ট যাচ্ছে, সেটা আমি নাম লিখলাম না। তাহলে অ্যামিটারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে আই, সেটা ইকুয়াল টু কি হবে, বিপরীত দিকে যে রোধটা আছে এস প্রাইম, সেটাকে আগে লিখবো, এস প্রাইম ডিভাইডেড বাই এস প্রাইম প্লাস আরেকটা রোধ কত, অ্যামিটারের রোধ হচ্ছে তোমার হচ্ছে আর ইনটু বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত, এনআই। এই হচ্ছে সূত্র। আমরা ওই যে শুরুতে যেটা দিয়ে করেছিলাম আর কি, যে হচ্ছে দুটা রোধ যদি সমান্তরালে থাকে, শান্ট রোধ এবং গ্যালোমিটার রোধ, মূল প্রবাহের সাথে কি সম্পর্ক, সেখানেও দেখেছিলাম যে যার মধ্য দিয়ে আমি তড়িৎ প্রবাহ, যেই শাখার উপর দিয়ে প্রবাহটা হিসাব করব, রোধ নেওয়ার ক্ষেত্রে নিতে হবে তার বিপরীত দিকের রোধটা। যেমন এখানে অ্যামিটারের কারেন্ট চিন্তা করবো আই, তাহলে রোধ নেব হচ্ছে মানে এস প্রাইম মানে রোধটা, তাহলে এস প্রাইম ডিভাইডেড বাই দুটা রোধের যোগফল এস প্রাইম প্লাস হচ্ছে আর ইনটু হচ্ছে টোটাল কারেন্ট এনআই। তাহলে এদিক থেকে আই যদি কেটে দিই, তাহলে আমি লিখতে পারবো ns প্রাইম ইকুয়াল টু s প্রাইম প্লাস হচ্ছে r, বা এখানে আমরা লিখতে পারবো ns প্রাইম বিয়োগ হচ্ছে s প্রাইম সমান সমান হচ্ছে r, বা s প্রাইম যদি কমন নিই তাহলে n বিয়োগ 1 সমান সমান r, তাহলে s প্রাইম সমান সমান r ডিভাইডেড বাই n বিয়োগ 1। তাহলে আমরা বলতে পারি যে বর্তনীতে আমরা যদি নাকি অ্যামিটার দিয়ে n গুণ তড়িৎ প্রবাহ পরিমাপ করাতে চাই, অর্থাৎ পাল্লা বৃদ্ধি করতে চাই n গুণ, তাহলে করতে হবে কি, অ্যামিটারের সাথে একটা এস প্রাইম মানের রোধ আমার হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে, যেটার মান হচ্ছে r বাই n মাইনাস 1। তার আবার বলি, একটা অ্যামিটারের পাল্লা n গুণ বৃদ্ধি করতে হলে অ্যামিটারের সাথে সমান্তরালে r ভাগ n বিয়োগ 1 মানের রোধ, r ভাগ n মাইনাস 1 মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, তাহলে অ্যামিটারের পাল্লা n গুণ বৃদ্ধি করা যাবে। আমাদের মোটামুটি এখানে তোমার হচ্ছে বইতে তোমার হচ্ছে পাল্লা থিওরিটা মোটামুটি শেষ। এছাড়া আরো যেগুলো আছে, যে মিটার ব্রিজের সাহায্যে একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়, এটা রয়েছে, পোস্ট অফিস বক্স, তারপরে হুইটস্টোন ব্রিজ নীতি, এই জিনিসগুলি আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের ব্যাপার। তারপরেও মিটার ব্রিজ সাহায্যে একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়, এটার সাহায্যে একটা অজানা রোধ বের করা যায়, এবং ওই রোধ দিয়ে আপেক্ষিক রোধে বের করা যায়, সেই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করব। আমরা জানি যে একটা মিটার ব্রিজে 1 মিটার লম্বা একটা তোমার হচ্ছে তার ব্যবহার করা হয় আর কি। তো সে মিটার ব্রিজের বাম ফাঁকে পি রোধ, ডান ফাঁকে কিউ রোধ স্থাপন করা হয়, এবং হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করে তোমার হচ্ছে অজানা রোধ আমরা হচ্ছে বের করি আর কি। তো আমরা সেটা একটা সূত্রটা তোমাদের লিখে দেব, তোমরা হয়তো জানো, এটা প্র্যাকটিক্যালি হয়তো দেখেওছ, যে মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজ নীতি আমরা জানি যে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস, পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস। এখন একটা মিটার ব্রিজে মনে করা হচ্ছে এখানে বাম ফাঁকে একটা রোধ আছে, তারপরে ডান ফাঁকে একটা রোধ আছে, এইখানে ধরো একটা রোধ আছে, এটা হচ্ছে পি রোধ, এখানে একটা রোধ আছে কিউ রোধ। ওকে, তারপরে আমরা এখানে এটা হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে তার জকি দেওয়া হয়, জকিটা এসে তোমার হচ্ছে এই মিটার ব্রিজ তারে কোনো বিন্দুতে তোমার হচ্ছে স্পর্শ
করলে দেখা যায় গ্যালোমিটারে যদি ডিফ্লেকশন না দেয়, অর্থাৎ গ্যালোমিটারের মধ্যে যদি কোনো তড়িৎ প্রবাহিত না হয়, তো গ্যালোমিটারে কারেন্ট শূন্য আসবে। এটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ দিতেছে। গ্যালোমিটারের মধ্যে যদি কারেন্ট না যেতে হয়, তাহলে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বাহুর রোধ পি বাই কিউ ইকুয়াল টু তোমার হচ্ছে তৃতীয় এবং চতুর্থ বাহুর রোধ আর বাই এস। তুমি হয়তো বললো যে স্যার এখানে আপনি বাম ফাঁকের রোধ পি, মনে করে এটা অজানা রোধ, ডান ফাঁকের রোধের হচ্ছে কি এটা জানা রোধ, তাহলে স্যার তৃতীয় এবং চতুর্থ বাহুর রোধ আর আর এস কোথায় গেল? সেটা হচ্ছে এখানে যে মিটার ব্রিজের যে লম্বা তারটা আছে সেখানে যেখানে টাচ করবে এল দৈর্ঘ্যের তার, তাহলে এক্ষেত্রে আমরা যে 100 মিটার যদি নাকি সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার, আর বাম প্রান্ত থেকে মনে করলাম এল দূরে তোমার হচ্ছে এই বিন্দুতে ডিফ্লেকশন তোমার হচ্ছে 0 পাওয়া যাচ্ছে, তাহলে ডান প্রান্ত থেকে এটার দূরত্ব হবে তোমার কত? 100 বিয়োগ হচ্ছে এল। তাহলে ডান প্রান্ত থেকে দূরত্ব হচ্ছে 100 বিয়োগ এল, আর বাম প্রান্ত থেকে দূরত্ব হচ্ছে তোমার কত? এল দূরত্ব। তাহলে এই যে তোমার হচ্ছে আমাদের অজানা রোধ পি, সেটা আমাদের বের করতে সুবিধা হবে। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু এল দৈর্ঘ্যের রোধ ডিভাইডেড বাই 100 বিয়োগ এল দৈর্ঘ্যের রোধ। তা আমরা যদি নাকি একক দৈর্ঘ্যের রোধ তোমার হচ্ছে সিগমা ব্যবহার করি আর কি, যে একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে সিগমা, তার এল দৈর্ঘ্যের রোধ হচ্ছে এল সিগমা, এটাকে হয়তো তুমি আর দিতে পারো। আর এদিকে 100 মাইনাস এল দৈর্ঘ্যের রোধ, সেটা হচ্ছে 100 মাইনাস হচ্ছে এল সিগমা, এটাকে তুমি দিতে পারো হচ্ছে এস। তাহলে আমাদের হুইটস্টোন ব্রিজ নীতি অনুসারে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই আরটাকে দিতে পারো এল রো এল সিগমা, আর এটাকে দিতে পারো 100 বিয়োগ হচ্ছে এল সিগমা, সিগমা সিগমা কাটা, তাহলে আমাদের আসে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইডেড বাই হচ্ছে 100 বিয়োগ এল। তাহলে এটা কি? পিটা হচ্ছে একটা অজানা রোধ, অজানা রোধ, কিউটা হচ্ছে তোমার জানা রোধ। আচ্ছা, আর এখানে স্যার এই এদিকে তোমার হচ্ছে এই আমরা তো একটা জয়েনিং এবং একটা জয়েনিং এর মাঝখানে একটা গ্যালভানোমিটার, হুইটস্টোন ব্রিজ দিয়ে আর অন্য দুইটা জয়েনিং এর মাঝখানে একটা তড়িৎ কোষ এবং তোমার হচ্ছে চাবি থাকে, সেই তড়িৎ কোষ আমি চাবি এখানে আঁকলাম না, কিন্তু হচ্ছে এই যে দুইটা জয়েনিং, এই দুইটা জয়েনিং এর মাঝখানে একটা গ্যালভানোমিটার হয়ে তোমার হচ্ছে যুক্ত থাকে। এই যে জকিটা আমি হচ্ছে এই 100 সেন্টিমিটার লম্বা তারের যে বিন্দুতে তোমার রাখলে আমাদের হচ্ছে দেখা যায় গ্যালোমিটারের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, এটাকে আমরা নাল পয়েন্ট বলি আর কি। হ্যাঁ, তাহলে এই যে নাল পয়েন্টটা পাওয়া গেল আর কি, তার মানে আমাদের হুইটস্টোন ব্রিজ নীতিটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো হুইটস্টোন ব্রিজ নীতি হচ্ছে প্রথম বাহু, দ্বিতীয় বাহুর রোধ ইকুয়াল টু তৃতীয় চতুর্থ বাহুর রোধ। তৃতীয় বাহুর রোধ কি? বাম প্রান্ত থেকে এই এল যেখানে আর কি তোমার নাল পয়েন্টে পেলাম, বাম প্রান্ত থেকে নাল পয়েন্টের দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্যের তারের রোধ। তো একক দৈর্ঘ্য রোধ সিগমা ধরলে এল দৈর্ঘ্য তারের রোধ হচ্ছে এল সিগমা, এটাকে মনে করলাম আর। চতুর্থ বাহুর রোধ হচ্ছে এস, সেটা কি? যে বাকি যে তারটুকু থাকবে 100 সেন্টিমিটারের মধ্যে এল সেন্টিমিটার বাদ দিলে থাকে 100 বিয়োগ এল সেন্টিমিটার, এই 100 বিয়োগ এল সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ হচ্ছে তোমার এস, মানে হচ্ছে 100 বিয়োগ এল সিগমা। তাহলে এই সিগমা সিগমা কাটাকাটি যায়, পি বাই কি ইকুয়াল টু আর বাই এস লিখলে আসে পি বাই কি ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 বিয়োগ এল। তোমাকে হয়তো বলবে যে বাম প্রান্ত থেকে 30 সেন্টিমিটার দূরে তোমার হচ্ছে নাল পয়েন্ট পাওয়া গিয়েছে, তোমার একটা অজানা রোধ বের করো, যেখানে জানা রোধ হচ্ছে 50 ওহম। তাহলে এই সূত্রে ব্যবহার করলে তুমি ইজিলি অজানা রোধ পি ব্যবহার করতে পারবা, এবং অজানা রোধ পি ব্যবহার করলে মানটা বের করতে পারলে তার আপেক্ষিক রোধও বের করতে পারবা, কারণ আপেক্ষিক রোধের সূত্র আমরা জানি। তো আমাদের এই চ্যাপ্টারটা এখানেই হচ্ছে আমরা ক্লোজ করে দিচ্ছি। আমাদের আর সামনে থিওরি তেমন নাই, তোমাদের যে আরো যে টপিকস গুলো এখানে আছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এগুলা তোমার হচ্ছে পরীক্ষা আসে না। যেমন পোস্ট ব্রিজ বক্স, এখানেও তোমার হচ্ছে হুইটস্টোন ব্রিজের 3টা বাহুর রোধ জানা থাকলে আমরা চতুর্থ বাহুর রোধ বের করতে পারি। এই যে হুইটস্টোন ব্রিজ নীতি অ্যাপ্লাই করে তোমার পোস্ট ব্রিজ বক্সটা ব্যবহার করা হয়েছে, এবং আগে এগুলা তোমার হচ্ছে পোস্ট ব্রিজে ব্যবহার করা হতো। এই পোস্ট ব্রিজ বক্স প্র্যাকটিক্যালে আছে। আর একটা হচ্ছে পটেনশিওমিটার, যেখানে তোমার হচ্ছে 10 মিটার লম্বা তার ব্যবহার করা হয়। এখানে এই যে পটেনশিয়াল ড্রপ, বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য এবং তড়িৎ চলক শক্তি আমরা পরিমাপ করতে পারি, এবং দুইটা তোমার হচ্ছে পরীক্ষা আসে দুইটা কোষের তো তড়িৎ চলক শক্তির যে অনুপাত U1/E2 সমান সমান L1/L2, এই প্র্যাকটিক্যালটা আমরা করে থাকি আর কি। তো এখানে আর কি যে বিভব পতন পদ্ধতিতে যে আমরা বিভব পার্থক্য তড়িৎ চলক শক্তি পরিমাপ করি তাকে বলে পটেনশিওমিটার। এই পটেনশিওমিটারের সাহায্যে আমরা দুইটা তড়িৎ কোষের হচ্ছে তড়িৎ চলক শক্তির তুলনাটা
বের করতে পারি। E1/E2 সমান L1/L2। এছাড়া এখানে তোমার হচ্ছে আর নাই। নেক্সট দিন আমরা হচ্ছে তোমার হচ্ছে এই চ্যাপ্টারে এই শেষের দিকে যে থিওরিগুলো আলোচনা করলাম সেটার উপরে আমরা হচ্ছে অঙ্ক করব। তো সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।